দেখছেন এবিএন বাংলা। আমি আপনাদের সঙ্গে পিয়ালি রয়েছি আজকে এমন একজন বিধায়কের বাড়িতে যাকে মাধ্যমিক পরীক্ষার পর হোক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা কোনো ছাত্রের পড়াশোনা এগোচ্ছে না কিংবা রয়েছে অন্যান্য সমস্যা, তাকে পাওয়া যায় এক ডাকে। আজকে আমরা রয়েছি অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর বাড়িতে। তো প্রথম যে প্রশ্নটা আমি আপনাকে করতে চাই, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের রাজনীতিতে একটা অনেক বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে নুপুর শর্মার যে বক্তব্য, সেখানে সমগ্র রাজ্য উত্তাল হয়ে উঠেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের মতো করে নিজেদের বক্তব্য রেখেছে এবং রাস্তায় আজকে হাজারো মানুষের ঢল নেমেছে। কেউ তাদের প্রতিবাদ করছে, পুলিশ কোনো কোনো ক্ষেত্রে সক্রিয়, কোনো কোনো ক্ষেত্রে নিষ্ক্রিয়। সেই বিষয়ে আপনি কি বলতে চান? দেখুন, বিজেপি নিজেদেরকে দাবি করে যে আমরা ভারতবর্ষব্যাপী সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও আমরা সর্ববৃহৎ রাজনৈতিক দল। পৃথিবীর বুকে এমন একটা রাজনৈতিক দল আছে। তো এইরকম একটা এহেন রাজনৈতিক দল এত বৃহৎ যখন, তখন তাদের অনেক দায়িত্বশীলতা থাকবে। সমাজ, পরিবেশ, ব্যক্তি, দেশ, তার প্রতি তাদের অনেক দায়িত্বশীলতা থাকা দরকার। কিন্তু দেখলাম তাদের যে জাতীয় মুখপাত্র দুজন, নুপুর শর্মা আর একজনের নাম জানি, তো তারা একটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করল। এমন মন্তব্য করলো, ভারতবর্ষ তো একদিনে ভারতবর্ষ হয়নি, বা বিজেপি ভারতবর্ষকে তৈরি করে দেয়। ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি, হাজার হাজার বছর ধরে এখানকার মানুষ, মিশ্র পরিবেশের মানুষ, নানা ভাষা, নানা মত, নানা পরিজন, বিবিধের মাঝে দেখো মিলন হওয়া। এইটা হচ্ছে ভারতবর্ষ, ভারতবর্ষের উপাদান। একদম কাশ্মীর, কেরালা, কচ্ছ, কোহিমা, এক এক রাজ্যে এক এক রকমের ভাষা, এক এক রকমের পোশাক, এক এক রকমের খাদ্যাভ্যাস। কিন্তু আমরা সবাই বলি, খুব গর্বের সঙ্গে বলি, উই আর ইন্ডিয়ান, আমরা ভারতীয়। এটা একটা কিন্তু দীর্ঘ বছরের একটা প্র্যাকটিস আমাদের মধ্যে রয়ে গেছে। সেই মূল জায়গাটায় বিজেপির এই মুখপাত্র নুপুর শর্মা এবং আরেকজন কুঠারাঘাত করেছে। তারা একটা বিশেষ ধর্ম, সেই ধর্মের যারা ধর্ম প্রচারক, ধর্মগুরু, ধর্ম প্রবর্তক, তাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে, যেটা নাকি ওই ধর্মীয় মানুষের ভাবাবেগকে অসম্মানিত করেছে, আঘাতপ্রাপ্ত করেছে, অমর্যাদা করেছে। এটা কখনোই ঠিক নয়। তাহলে আমরা এত 130 কোটির দেশ, এত মানুষ, এত মত, এত ভাষা, এত বর্ণ, এত ধর্ম, এত মানুষকে নিয়ে চলবো কি করে? বহুত্ববাদের মধ্যে একত্বই হচ্ছে ভারতবর্ষের বৈশিষ্ট্য। অর্থাৎ বহুত্ববাদও থাকবে, আবার এক দেশ, এক জাতি, এক পতাকা, এটা আমাদের থাকবে। এটার নাম ভারতবর্ষ। ওই জায়গাটায় যখন কুঠারাঘাত করেছে, তখন পার্টিকুলারলি ওই ধর্মের মানুষ তারা আঘাতপ্রাপ্ত হবেন, বা যারা চেতনা সম্পন্ন মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষ, যারা ভারতবর্ষকে ভালোভাবে চেনেন, যারা সমাজের সবাইকে নিয়ে চলতে চান, তাদের মধ্যে একটা খারাপ লাগা থাকবে। সেই খারাপ লাগা থেকে তারা প্রতিবাদ করছেন, তারা তাদের আন্দোলন কর্মসূচি নিয়েছেন। সেই জায়গায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও এটা তীব্র জোরালো প্রতিবাদ করেছেন, যেটা হওয়া উচিত। এবং আইন ওয়াশের জন্য বিজেপি কি করলো, বিজেপি দুজন জাতীয় মুখপাত্র থেকে পদ থেকে বরখাস্ত করে। আরে তারা তো বিজেপিতেই আছে, পদে থাকা না থাকা এটা ভারতবর্ষের মানুষের জনগণের কি যায় আছে? এই যে কথাটা ওপেন বলল, সে যদি একটা কথা একটা বিজেপির নেতা কর্মী সম্পর্কে বলতো, সেক্ষেত্রে তার পদস্খলন হতো, পদ চলে যেত, এটা হয়তো বিজেপির দলীয় ব্যাপার। কিন্তু সে তো দলের মধ্যে থেকে কোনো কথা বলেনি, সে দেশের একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে ছোট করার উদ্দেশ্য নিয়েই সেই কথাটা বলেছে। স্বাভাবিকভাবেই দেশ শুড পানিশড, তাদের শাস্তি হওয়া দরকার। ভারতবর্ষের সবার আগে হচ্ছে সংবিধান, দেশের কনস্টিটিউয়েন্সি হচ্ছে সবচেয়ে বড়,
সেই সংবিধান মেনে এদের সাজা পাওয়া উচিত বলে আমার নেত্রী মমতা ব্যানার্জিও মনে করেন, আমিও মনে করি, আমরা সবাই মনে করি। তবে হ্যাঁ, একটা কথা, সেটা বাংলার প্রেক্ষিতে আমরা বলবো, উত্তর 24 পরগনার জেলার প্রেক্ষিতে বলবো, অশোকনগরের প্রেক্ষিতে বলবো, যে যারা এই ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রতিবাদ করছেন, আন্দোলন সংগঠিত করছেন, তাদের কাছেও আমার মুখ্যমন্ত্রীর অনুরোধ ছিল, আমারও স্বনির্বন্ধ অনুরোধ, যে দয়া করে আপনার প্রতিবাদের ভাষা যেন এমন না হয় যাতে করে অন্য আরো 5 জন মানুষকে অসুবিধায় ফেলতে পারে। আপনার প্রতিবাদের ভাষা প্রতিবাদের মধ্যে থাক, আপনি আপনার মতো করে প্রতিবাদ নিশ্চয়ই করবার অধিকার আপনাদের আছে, কিন্তু প্রতিবাদের মধ্যে বিশৃঙ্খলা বা আমাদের এই সংগঠিত প্রতিবাদের জন্য আরো 5টা মানুষের জীবন চলে গেল, আরো কিছু মানুষ, কয়েকশো কয়েক হাজার মানুষ অসুবিধার সম্মুখীন হলো, এটা কিন্তু কাম্য নয়, এটা ঠিক নয়। যারা এই ঘটনায় আঘাত পেয়ে প্রতিবাদী হয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনাদেরও কিন্তু দায়িত্বশীল হওয়া দরকার। আমি কিছু কিছু জায়গায় নিউজ চ্যানেলে দেখলাম যে ঘন্টার পর ঘন্টা অবরোধ, এগুলো কিন্তু ঠিক নয়। মুখ্যমন্ত্রী কালকেও এ ব্যাপারে একটা বিবৃতি প্রকাশ করেছেন, যথার্থই করেছেন, কারণ তিনি রাজ্যের মুখ্য প্রশাসক, তার একটা দায়িত্ব রয়ে গেছে। তো এইটুকুই আমার কথা। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নে যাব। আমরা দেখেছি যে গতকাল সুকান্ত মজুমদার হাওড়া যাচ্ছিলেন, ওনাদের পার্টি অফিস ভেঙে ফেলা হয়েছে, সেটা দেখতে উনি যাচ্ছিলেন এবং ওনাকে পুলিশ গ্রেপ্তার করে, এবং আজকে আবার শুভেন্দু অধিকারীরও পথ আটকে দেওয়া হয় বা তাকে যেতে দেওয়া হয় না, একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেক্ষেত্রে বিরোধী দল দাবি করেছে যে এখানে পুলিশ সম্পূর্ণ রকমের নিষ্ক্রিয়, কেবলমাত্র বিজেপি নেতাদেরকে ধরা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন? দেখুন, এরকম নয়। সরকারের তো ল অ্যান্ড অর্ডার মেনটেন করা সরকারের ডিউটি, পুলিশের এটা ডিউটি, অ্যাডমিনিস্ট্রেশনের এটা ডিউটি। তো ধরুন সুকান্তবাবু বিজেপির বাংলার সভাপতি, তাকেও কিন্তু নিরাপত্তা রাজ্য সরকারকে দিতে হবে। স্বাভাবিকভাবেই এমন জায়গায়, উত্তপ্ত জায়গায় উনি যেতে চাইছেন যেখানে যথেষ্ট উত্তেজনা রয়েছে, যেটা হয়তো ব্যক্তিগতভাবে তার পক্ষে ওই জায়গাটায় পৌঁছানো মানে বিপজ্জনক। তো সেক্ষেত্রে অনেক সময় এরকম হয়, এরকম হয়ে থাকে। আমরাও তো ওয়ান ফাইন মর্নিং সরকারের পজিশনে চলে আসলাম তা তো নয়। আমরাও 34 বছর সিপিএমের বিরুদ্ধে অপোজিশন করেছি, বিরোধিতা করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, লড়াই করেছেন, রাস্তায় করেছেন। তো ল অ্যান্ড অর্ডার মেনটেন একটা প্রশাসনের বড় ব্যাপার থাকে। সেখানে কারোর উপস্থিতি যদি আরো উত্তেজনাকে বাড়িয়ে দেয়, সিচুয়েশনকে আরো বেশি উত্তেজিত করে, পরিস্থিতিকে আরো বেশি উত্তেজিত করে, পুলিশের একটা এখতিয়ার আছে, পুলিশের একটা অধিকার আছে, সেটাকে স্টপ করা, বন্ধ করা, স্থগিত করা, বা আপনি যদি নাচর বান্ধ হন আপনাকে করতে হবে। তো পরবর্তী প্রশ্ন আমার এটা থাকবে যে আপনার উত্তরের রেস ধরেই আমি কথাটা জিজ্ঞাসা করবো, যে ভাস্বতী সোম বিজেপি নেত্রী, তিনি বলেছেন যে বিজেপি কখনোই একটি সাম্প্রদায়িক দল নয়, বরং তিনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেস একটি সাম্প্রদায়িক দল, তিনি এরকমও দাবি রেখেছেন। তো সেক্ষেত্রে আপনি কি বলতে চান? উনি ভারতীয় জনতা পার্টি সবসময় একটা এজেন্ডা নিয়ে চলে, তৃণমূল কংগ্রেস একটা এজেন্ডা নিয়ে চলে, কিন্তু উনি তখন দাবি করছেন যে ভারতীয় জনতা পার্টি একটি সাম্প্রদায়িক দল কখনোই নয়, তারা চাইছে দেশ কা বিকাশ, সবকা বিকাশ। কিন্তু তৃণমূল কংগ্রেস একটি সাম্প্রদায়িক দল, তারা একটি বিশেষ ধর্মের মানুষদেরকে তারা পোষণ করছে, এরকম তিনি দাবি তুলেছেন, এবং সেখানে পুলিশও তাদেরকে সাহায্য করছে, প্রশাসনও তাদেরকে সাহায্য করছে। তো এক্ষেত্রে আপনি কি বলবেন? কি সোম বললেন, আমি চিনি না, ব্যক্তিগতভাবে চিনি না, এবং আমি এই মন্তব্যটা শুনিও। কিন্তু যদি কেউ এরকম মনে করে, দেখুন ভারতীয় জনতা পার্টির একটাই এজেন্ডা, সেটা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ। এটা একটা কচি কাঁচা ছেলে যায়, যারা 5-7 বছরের ছেলে, তারাও এটা। সুতরাং কোনো আমরা ধর্মনিরপেক্ষ, আমরা কোনো বিশেষ, আমরা ধর্মনিরপেক্ষ, বিজেপির এটা বলবার কোনো জায়গা, উগ্র হিন্দুত্ববাদ। কিন্তু আমরা এটা বলি, দেখুন আমরা বাংলায় শিখেছি, আমরা গেরুয়াকে শ্রদ্ধা করি। কোন গেরুয়া? স্বামী বিবেকানন্দর গেরুয়া।
আমরা গেরুয়াকে সম্মান করি। কোন গেরুয়া? চৈতন্য মহাপ্রভু গেরুয়া। কিন্তু বিজেপির এই যে যোগী আদিত্যনাথের ভণ্ড গেরুয়া, এটাকে আমরা সমর্থন করি। আমরা বিজেপি, আমরা ওনারা বিজেপি করুন, কিন্তু আমরা হিন্দু, আমরা ওই হিন্দুত্বের পক্ষপাতী। হিন্দুত্ব ধ্বজা ধরে বিজেপি ক বছর ক্ষমতা আছে? 7 বছর ক্ষমতা আছে। 7 বছর আগে ভারতবর্ষ কি হিন্দু ছিল না? না পৃথিবীতে হিন্দু ছিল না? নরেন্দ্র মোদী 7 বছর প্রধানমন্ত্রী, তার আগেও হিন্দুরা ছিল। এই বিশ্ব হিন্দুত্ব, এই হিন্দু ধর্ম প্রচারের জন্য স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়েছিলেন, শিকাগো শহরে গিয়েছিলেন, চৈতন্য মহাপ্রভু প্রেমের লীলা বেরিয়েছেন। এই হিন্দু ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদের আরো অনেক আছে, হরিচাঁদ, গুরুচাঁদ, অনুকূল ঠাকুর, আরো আরো অনেক মনীষীরা আছে, সাধক রামপ্রসাদ, আরো অনেকে আছে। তো এই হিন্দুত্ব বিজেপির কাছ থেকে শেখার কিছু নেই। আর বিজেপি হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী দল। তারা হিন্দু দেখবে না, প্রায়শই খবরে কাগজে দেখি বিজেপির কোনো এক দক্ষিণ ভারতের দেখলাম, দক্ষিণ ভারতের বিজেপির কোনো একটা সাংসদকে দেখলাম, তিনি বললেন যে এটা হিন্দু রাষ্ট্র করতে হবে, হিন্দু রাষ্ট্র করতে কি? তারপরে বিজেপির এজেন্ডাই হচ্ছে হিন্দুত্ব, কিন্তু এটা হবে না। ভারতবর্ষ স্বাধীনতার সময়, পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন হিন্দুদের অংশগ্রহণ ছিল, তাই বলে তো অন্যদের ছিল না? আমি ইতিহাস পড়ব, অন্য জাতিও ছিল। সুতরাং দেশ সবার, এইটাকে আমাদের মাথায় আনতে হবে যে দেশটা সবার। তো আপনি অশোকনগরের বিধায়ক, তো সেক্ষেত্রে অশোকনগর বিধানসভার এমন বহু এলাকা রয়েছে যেগুলি মুসলিম অধ্যুষিত। তো সেই সমস্ত মুসলিম অধ্যুষিত এলাকাগুলি থেকে এই নুপুর শর্মার এরকম বক্তব্যের পর যে উত্তাল হয়ে উঠেছে সারা রাজ্য, সেই জায়গা থেকে, সেই মুসলিম অধ্যুষিত এলাকাগুলি থেকে আপনি কিরকম সাড়া পাচ্ছেন, বা সেখানকার কিরকম অবস্থা দেখছেন, বা পরবর্তীকালে যদি এমন কোনো সমস্যা যদি সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কি করণীয় থাকবে? সবার আগে আমি মানুষের কাছে যাব। আমার ধরুন অশোকনগরের গ্রামীণ এলাকার একটা বৃহত্তর অংশে আমাদের সংখ্যালঘু মানুষের বসবাস। তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং স্বাধীনভাবেই তারা ইসলাম ধর্ম পালন করে, এবং তাদের যে ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, সেখানে আমাকে আমন্ত্রণ জানায়। এমনকি ঈদের দিন আমাদেরকে আমন্ত্রণ জানায়। আমি সেই ঈদের দিন আমাদের যারা একটু বয়স্ক, সিনিয়র বা সাধারণ মানুষ আছেন, যতগুলো বাড়িতে আমার পক্ষে সম্ভব হয়, একদম সকাল 8টা সাড়ে 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, আমি এবছরও ঈদে, গত বছরও গিয়েছিলাম, এবছরও ঈদে আমি করেছি। এবং আমি আমার বাড়ি 1 গ্লাস জল পর্যন্ত খাই না। আমি ওনাদের সিমাই, পায়েস, অমুক তমুক প্রচুর রান্না করে রাখি। এই সমস্ত প্রিপারেশন নিয়েছি। আমার সাথে যারা বন্ধু বান্ধব গিয়েছিল তারা, আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান প্রবোধ সরকার, সে, অর্থাৎ সবাই কিন্তু আমরা যাই। এটা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছেন বিগত কয়েকটা বছর ধরে, যে ধর্ম যার যার, উৎসব সবার। সুতরাং সেই উৎসবে আমরা একে অপরকে উৎসর্গিত করবো, একে অপরকে ঈদের দিন আলিঙ্গন করেছি এবং তাদের সাথে আমার খুব ভালো বন্ডিং আছে। আমি এই নুপুর শর্মার ঘটনাটা ঘটার পরে আমাদের যারা হাবড়া 2 নম্বর ব্লকের যারা আছেন সবাইকেই বলেছি যে দেখুন, আপনারা পরিস্থিতি পরিবেশের উপর লক্ষ্য রাখুন, এমন ঘটনা করবেন না। প্রতিবাদ জানানো যেতেই পারে, কিন্তু কোনো গোষ্ঠী, কোনো বিশেষ জনজাতির প্রতিবাদ এমন যেন না হয় যাতে অন্যের অসুবিধার কারণ। এবং আমি খুব খুশি যে তারা এইটা, আমার এই বক্তব্যটা বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই আবেদনটা অক্ষরে অক্ষরে পালন করছে, এর জন্য আমি খুব খুশি। তো এবার চলে আসি এই বিষয়টা থেকে একটু অন্য দিকে যাই। অশোকনগর বিধানসভার অন্তর্গত অশোকনগরে যে যশোর রোড,
সেখানে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে ঝড় হোক বা যে কোনো কিছু হোক, সেক্ষেত্রে অনেক গাছ রাস্তার উপরে পড়ে যাচ্ছে, ফলে যান চলাচলের অত্যন্ত অসুবিধা হচ্ছে। এবং রাস্তাগুলির অবস্থা যে খুবই ভালো তাও বলা চলে না, কারণ কি সেই এলাকার মানুষজনেরা এই বিষয়ে অনেক রকম অভিযোগ জানিয়েছে, তাদের অভিযোগ তারা জানিয়েছে। তো সেক্ষেত্রে আপনি আজকে বিধায়ক হিসেবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখুন, যশোর রোড যেটা, এটা হচ্ছে NH-35, ন্যাশনাল হাইওয়ে 35। এটা জাতীয় সড়ক কর্তৃপক্ষ, কেন্দ্রীয় সরকার এটাকে মেনটেন্যান্স করে, দেখভাল করে। তো আমাদের পূর্তের ভাষায় ওনাদের এটাকে বলে ডিভিশন 5। উনি শুভায়ু ব্যানার্জি আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে নর্থ চব্বিশ পরগনায়, NH-35 যেটা ডিভিশন 5। এই যে গাছ নিয়ে আমি অলরেডি তাকে চিঠি দিয়েছি, মাননীয় জেলা শাসককে চিঠি দিয়েছি, তার সাথে দু একবার আমার ফোনে কথা হয়েছে। সম্ভবত এই সমস্ত চিঠি পাওয়ার পরে আমাদের আগের যিনি জেলা শাসক ছিলেন তিনি বনগাঁয়ে গেছিলেন, তিনি প্রশাসনিক মিটিং করেছেন, করে একটা সিদ্ধান্ত সবাই মিলে, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার সম্ভবত ছিলেন, বন দপ্তরের যারা আধিকারিক থেকে, তারা ঠিক হয়েছে যে যশোর রোডের উপর পুরনো যে গাছগুলো মরে আছে সেই মরা ডালগুলো স্থানীয় প্রশাসন যারা তারা কেটে পরিষ্কার করবে। বনগাঁর দিক দিয়ে কিছু কিছু হয়েছে, কিন্তু সব জায়গায় হয়নি। অশোকনগরের ক্ষেত্রেও আমি এটা NH-35 এবং DM তাদেরকে দেখবার জন্য বলেছি, কিছু কিছু ক্ষেত্রে তারা পরিষ্কার করেছে, কিন্তু এখনো অনেক জায়গায় রয়ে গেছে। অ্যাকচুয়ালি কি দেখুন, রাস্তা বলুন, গাছ বলুন, গাছের প্রতি আমারও ব্যক্তিগত মায়ার মহব্বত অনেক বেশি। এই গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখে, গাছের প্রতি ভালোবাসা আমাদের, কিন্তু সেটা তো মরা গাছ না। মরা গাছ মানে মরেই গেছে। রাস্তার ধারে মরা গাছ যদি থাকে বা ডেডলি ট্রি, মৃত প্রায় গাছ যদি থাকে, কাল বৈশাখ এখন বর্ষার সময় প্রচন্ড ঝড় জল হবে, ভেঙে মানুষের মাথায় পড়বে। আপনি রাস্তা বলুন, বিদ্যুৎ বলুন, আলো বলুন, গাছ বলুন, পাখা বলুন, লাইট বলুন, সবকিছু তো মানুষের জন্য। এখন যদি মানুষই চাপা পড়ে মরে গেল, তাহলে আমাদের ভারসাম্য কার জন্য, পরিবেশের ভারসাম্য কার জন্য? সুতরাং আমি খুব স্পষ্টতই বলেছি মাননীয় জেলা শাসককে যে মৃত গাছগুলোকে ইমিডিয়েট আপনি পরিষ্কার করার ব্যবস্থা। আমাদের এই ডাকবাংলা মোড় থেকে বনগাঁ পর্যন্ত 60 কিলোমিটার যশোর রোড আছে, এটাকে এন্টার করেছে। এবং আপনাদের মাধ্যমে আমি এটা জানাতেও চাই, কিছুদিন আগে আপনারা জানেন বোধহয়, সম্ভবত মনে হয় সোফার ভাই বলেছি, 15ই মে গাইঘাটাতে যশোর রোডের উপরে এরকম মরা গাছ পড়ে 2 জন মারা গেছে। এই ঘটনাটা আমি চিঠি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই। উনিও সেটার পরে আমার সাথে ফোনে ওনার কথা হয়েছে, উনি জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, এবং উনি সঙ্গে সঙ্গে এত দরদি, এত মানবিক যে তিনি সঙ্গে সঙ্গে জেলা শাসককে বলেছেন ওই পরিবার দুটোকে ক্ষতিপূরণ দিতে, এবং পরদিনই জেলা শাসকের পক্ষ থেকে 2 লক্ষ টাকা করে এই দুটো পরিবার, প্রত্যেককে 2 লক্ষ টাকা করে, দুটো পরিবারকে 4 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য যাতে এদের প্রাণহানি না হয়, সেইটা আপনি অশোকনগরের রেলগেট থেকে আপনি মানিকনগর সমাজ মিলন কেন্দ্র পর্যন্ত যদি আসেন, দেখবেন যশোর রোড উঁচু হয়ে গেছে, আর তার পাশের যে ফুটপাথ সেটা 1 ফুট 1.5 ফুট নিচে আছে। ফুটপাথ উঁচু করার কোনো ব্যবস্থা নেই। বছরের পর বছর সাইকেল পড়ছে, অটো পড়ছে, মোটরসাইকেল পড়ছে, টোটো পড়ছে, এর হাত ভাঙছে, ওর দাঁত কাঠ ভাঙছে, ওর পা ভেঙে যাচ্ছে, এইসব নিয়েও আমি লেখালেখি করেছি। তো আমি শুনলাম যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তারা একটা সার্ভে গিয়েছিলেন, পাঠিয়েছেন আমার এই চিঠি পাওয়ার পরে, এটা নাকি তারা শুরু করবে। এখন তাদের শুভবুদ্ধি সম্পন্ন, শুভবুদ্ধির উদয় হলেই বাঁচে। এখন ভারতীয় জনতা পার্টির যারা নেতা আমাদের উত্তর 24 পরগনায় রয়েছে বা জনপ্রতিনিধি যারা রয়েছে, তাদের তো এইসবে খেয়াল নেই। বনগাঁর দিকে সাংসদ আছে, বিধায়করা আছে, ধরুন তো তাদেরও রাস্তাটার প্রয়োজন হয়, সেই এলাকার মানুষেরও প্রয়োজন হয়।
তাদের কিন্তু এই ব্যাপারে কোনো নজর নেই। তো যাই হোক, সেই হিসেবে আমি জানিয়েছি সবাইকে। আমি আশা করব যে এই জাতীয় সড়ক কর্তৃপক্ষের টনক নড়বে এবং তারা কাজটা করবেন, এটা আমার আশা। আচ্ছা, আপনার আগে যিনি বিধায়ক ছিলেন ধীমান রায়, উনি 50% ভোট পেয়ে বিধায়ক হয়েছিলেন। তো কোথাও গিয়ে কি মনে হয় যে তিনি বিধায়ক থাকার সময় হয়তো এই সমস্যাগুলোর হয়তো সমাধান করা যেত, বা সেই সময় করা হয়নি, আজকে আপনি এসে এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করছেন, তো সেক্ষেত্রে যদি আপনার কিছু বলার থাকে? দেখুন, এইটা নিয়ে আমার অ্যাকচুয়ালি কিছু বলার নেই। এক একটা মানুষের কাজ করবার ধরন এক এক রকমের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে তো বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, তার আগে জ্যোতি বসু ছিল, তার আগে সিদ্ধার্থ শঙ্কর রায় ছিল। চেয়ারে যে মানুষ বসেন, এটা তার মন মানসিকতা, তিনি কিভাবে দেখবেন, এটা সম্পূর্ণ তার ব্যাপার। এক্ষেত্রে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা পার্থক্য, একটা সূক্ষ্মতি সূক্ষ্ম একটা মৌলিক পার্থক্য রয়েই যায়। সে একদলীয় শাসন ব্যবস্থায় বলুন বা অন্য দলীয় শাসন ব্যবস্থাতে একটা পার্থক্য থাকে। চেয়ারে যখন অন্য পার্সন বসে, ধরুন আমাদের আগের যিনি ডিএম ছিলেন সুমিত গুপ্তা, তিনি চলে গেছেন 3-4 দিন হলো সাউথ 24 পরগনা। এখন নতুন আরেকজন আরো অভিজ্ঞ ডিএম এসছেন, মিস্টার শারদ ত্রিবেদী, তিনিও এসছেন। তো এই দুটো কাজকে কম্পেয়ার করাটা কখনো উচিত নয়। প্রত্যেকের স্টাইল অফ অ্যাকশন, স্টাইল অফ ওয়ার্ক, স্টাইল অফ ফাংশন আলাদা, এটা কারোর সঙ্গে কারোর ম্যাচ করে। ধরুন এই একটা কাঁচের গ্লাসে জল আছে, হাফ গ্লাস জল আছে, আপনি দেখছেন ওটা হাফ গ্লাস জল, আর আমি দেখছি হাফ গ্লাস জল নেই। অ্যাকচুয়ালি দুটোই ঠিক। আপনি দেখছেন হাফ গ্লাস জল, তার মানে হাফ গ্লাস, আর আমি দেখছি ওটা হাফ গ্লাস জল নেই। আপনি কিভাবে কোন ব্যাপারটাকে দেখবেন, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি এখন মনে করছি অশোকনগরে সাজানো গোছানো শহর, স্বর্গীয় ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর, সেই শহরকে আরো কত বেশি সাজানো যায় এবং গ্রামীণ এলাকার আরো কি উন্নয়ন করা যায়, সেক্ষেত্রে সকলের সাহায্য দরকার। সমস্ত মানুষ যারা আমাকে ভোট দিয়েছে তাদের সাহায্য দরকার, সাহায্য প্রার্থী, সাহায্য চাই। যারা আমাকে ভোট দেননি আমি তাদেরও সাহায্য চাই। বিধানসভা নির্বাচনে আপনার আপনার বিরুদ্ধে, মানে আপনার বিরুদ্ধে অন্য যে সমস্ত দলগুলি দাঁড়িয়েছিল তাদের মধ্যে অন্যতম আমি ধরলাম বিজেপি। তো সেক্ষেত্রে আপনার এজেন্ডা কি ছিল? অন্য দলের প্রার্থীর সাথে আপনার যে পার্থক্য, যে এজেন্ডাকে নিয়ে আপনি ভোটে দাঁড়িয়েছিলেন, সেই এজেন্ডাটা কি ছিল? দেখুন, আমি যেটা বলেছি, অন্য দল বলতে পশ্চিমবাংলায় তৃতীয়বারের জন্য আপনি জানেন সেই সময়কার পরিস্থিতি 2021 সাল, নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ বাংলায় পড়েছিল একদম 2-3 মাস। ডজন ডজন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, এমপি ধর্মতলায় ফুচকা খাচ্ছিল সব এমপিরা, মানে এত গেছে গেছে, এত নেতা মন্ত্রীরা এনেছে। কলকাতার সব বড় বড় হোটেল বুক, রাজস্ব যোগ্য হয়েছে টাকার, হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। তারপরে সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডি, এইসব তো তৃণমূলের বিরুদ্ধে ছিল। তার বিরুদ্ধে লড়াই করেছে এত কেন্দ্রীয় শক্তি, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব, প্যারামিলিটারি, এর বিরুদ্ধে একটা মানুষ লড়াই করেছেন ভাঙা পায়ে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী, অমিত শাহের বাংলার বাইরে পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, অশোকনগরের মানুষ তো কেউ আমাকে দেখে ভোট দেয়। অশোকনগরের আমি বিধানসভার প্রার্থী হওয়ার আগে কটা মানুষ আমাকে ছিল, যেটা সত্যি আমি সোজাভাবে বলতে ভালোবাসি। হয়তো কিছু মানুষ আমাকে চিনতেন, জেলার কাজ করবার বা জেলা পলিটিক্স করবার সুবাদে কিছু মানুষ আমাকে চিনতেন, কিন্তু অবশ্যই সবাই নয়, চিনতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমাকে ভোট দিয়েছে, অন্য আর কোনো কারণ না। কিন্তু সেখানে প্রার্থী হিসেবে আমি বলেছিলাম যে আমি আপনাদের কাছে ইজি অ্যাকসেপ্টেবল থাকবো। আমার কাছে আসতে গেলে কোনো তৃণমূলের নেতা, কোনো মেম্বার, কাউন্সিলর, চেয়ারম্যান চিঠির দরকার নেই, ফোনের দরকার নেই, অবারিত কাজ। আমি আমার সেই কথা রাখতে পেরেছি। আমি
পাড়ায় পাড়ায় বসি, গাছতলায় বসি, আমতলায় বসি, জামতলায় বসি, চৌকি বেশি বসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জনসংযোগের কথা বলেছেন, দুস্থ গরিব অসহায় মানুষের জন্য কিছু করবার চেষ্টা করি। আমার কাছে বিপদগ্রস্ত কোনো মানুষ আসলে আমি কোনোদিন তার পলিটিক্যাল ইডিওলজি কি, তিনি কোথায় ভোট দেন, এই শব্দটা পর্যন্ত আমি আমার রাজনৈতিক জীবনে আজ পর্যন্ত কাউকে জিজ্ঞাসা করি। রাজনীতিটা তার ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আমি নিশ্চয়ই তৃণমূল 100% তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, কিন্তু আমি বিশ্বাস করি বাংলায় 1977 থেকে 2011 রাজ্যের বেশিরভাগ মানুষ সিপিএম করতেন বলে সিপিএম এর ক্ষমতায়। আবার সেই মানুষরাই, সেই সিপিএম করা মানুষের একটা বড় অংশ 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সিপিএম ছেড়ে তৃণমূলে ভোট দিয়েছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সরকার এসেছে। সুতরাং মানুষ কোনো দলের কখনো কেনা নয়, সার্ভিস পরিষেবাটি বড়। সেই পরিষেবাটা নেতৃশীল শেখানো পথেই আমরা সবাই চলবার চেষ্টা করি। আমরা ভোট পূর্ববর্তী বা পরবর্তী বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে পূর্ববর্তী সময় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস থেকে অনেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন, আবার ভোটের রেজাল্টের পরই তারাই আবার তৃণমূলে ফিরে এসেছিলেন। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তাদের অ্যাকসেপ্টেন্সটা কোন জায়গায়? দেখুন, এটা অনেক বড় প্রশ্ন। এটা আমাদের মতো ছোট যারা ছোট পরিসরে রাজনীতি করি, এটা আমাদের সাবজেক্ট নয়, জেলা লেভেলেরও সাবজেক্ট নয়। আমাদের রাজ্য কমিটি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি, তারা আর অন্যান্য যারা আছেন তারা থেকে এটা সিদ্ধান্ত। একটা জিনিস, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে অনেক সুবিধাবাদী লোক ওইদিকে চলে গিয়ে তারা মনে করলো রাজ্যে পুরো বিজেপি আসবে, আপকি বার 200 পার। সেই 200 পারের স্বপ্ন নিয়ে তারা গিয়ে দেখলেন যে বাংলার মানুষ বিজেপি স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে। তারপরে থেকে আস্তে আস্তে যখন যত দিন যাচ্ছে তত দেখছি যে বিজেপির সাংসদ, বিজেপির বিধায়করা তারা বুঝে গেছেন যে বিজেপি পার্টি আর যাই হোক বাঙালির পক্ষের পার্টি। বাংলা বাঙালিকে এরা মন থেকে মানতে পারে না, এবং একটা কোথাও বাঙালি বিদ্বেষ রয়ে গেছে। বাংলার মানুষ যেটা বুঝেছে, বাংলার মানুষ বিজেপিকে রাজ্যে পার্টির ক্ষমতার দায়িত্ব দেয়নি, কিন্তু বাংলার মানুষ বুঝেছে, সেই জন্য ক্ষমতায় দেয়নি। এবং এইটাই পরবর্তীকালে বিজেপির মধ্যে যারা এমপি হলে যারা বুঝতে পারছেন তারা চলে আসছেন, এবং সেটা আমরা আমাদের দল সেন্সর করে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সেন্সর করছেন কাকে নেওয়া উচিত, কাকে নেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের মিটিং একটা বললো না যে আমরা যদি তৃণমূল এখন দরজা খুলে দিই তাহলে বিজেপি পার্টিটাই আর থাকবে না। মানে সবাই রেশন দোকানে যেরকম ইট দিয়ে লাইন রাখে, ওরকম তৃণমূলের দরজায় ইট দিয়ে লাইন রেখে দিয়েছে, আর থাকবে না। তো সেই জন্য আমাদেরও নেতারা দলের পলিসি অনুযায়ী হারাই বাছাই করছে, তারই ব্যাপারে সিদ্ধান্ত। আচ্ছা, নিচু স্তরে কি এরকম দলবদল হয়নি? হয়েছে। এই তো গতকালকেই শনিবার ছিল, আমি গুমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে নবপল্লীতে ছিলাম, সম্ভবত বুথ নাম্বার 125-26। সেখানে আমার হাত ধরে 140 জন বিজেপির কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। হচ্ছে, সর্বত্র হচ্ছে, যোগদানের পর্ব চলছে প্রতিনিয়ত সর্বত্র। এবং আমি হাবড়া 2 নম্বরে ব্লকে আমাদের 8টা পঞ্চায়েত আছে, ব্লক প্রেসিডেন্ট বৃন্দাবন ঘোষ আছে, আরো মন্টু টন্টু যারা নেতা আছে এদেরকে বলে দিয়েছিলেন একেবারে ক্রিমিনাল, সমাজ বিরোধী, বেনজল আমরা ঢুকিয়ে দলটাকে নষ্ট করব। কিন্তু সাধারণ কর্মী যারা, যাদের সমাজের বুকে গ্রহণযোগ্যতা আছে, হয়তো ভুল করে তারা বিধানসভা নির্বাচনে বিজেপি করেছে, তাদেরকে নিতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এটা প্রোটোকল অনুযায়ী
জেলা রাজ্য থেকে পাশ করিনি তাদেরকে জয়েন করা। SD टाइल्स हम अशोकनगर में सबसे लोकप्रिय टाइल्स की दुकान है। SD टाइल्स के हर डिजाइन के पीछे स्टाइल और एस्थेटिक के लिए कंज्यूमर की रैपिड ग्रोइंग एपेटाइट है। SD टाइल्स क्वालिटी, सर्विस और इनोवेटिव आइडिया का दूसरा नाम है। हमारे पास दीवार और फर्श की टाइलों में 160 प्लस टाइल्स विकल्प हैं। ये टाइलें कलर और टेक्सचर की एक वाइड रेंज में आती हैं, जो बाथरूम, लिविंग रूम, स्टडी रूम, कॉरिडोर और किचन के लिए परफेक्ट है। अधिक जानकारी के लिए कृपया संपर्क करें 8585084019। তো যেটা বলছিলাম যে বর্তমানে রাজ্য সরকারের সব থেকে বড় বিরোধী শক্তি কারা? কেউ বলছে বিজেপি, কেউ বলছে সিপিএম, আবার কেউ বলছে তৃণমূল কংগ্রেস একাই ফাঁকা মাঠে বল দিচ্ছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? এটা খুব কঠিন প্রশ্ন। অ্যাকচুয়ালি সর্বশেষ ভোট যেটা হলো, ধরুন বিধানসভা যদি আপনি ধরেন, বিধানসভায় আমরা বিরোধী হিসেবে পেলাম ভারতীয় জনতা পার্টিকে, অস্বীকার করবার জায়গা নেই। এবং বিধানসভায় মধ্যে সিপিএম শূন্য, জাতীয় কংগ্রেস শূন্য, মানে একটাও প্রতিনিধি নেই। যারা 34-35 বছর বাংলা শাসন করল, মাত্র 10 বছর ক্ষমতায় নেই, তাদের আর খুঁজেই পাওয়া গেল না। ধরুন তৃণমূলের দুর্দিনের বাজারেও তৃণমূলের 29-30টা এমএলএ ছিল, কিন্তু সিপিএমের একই দুর্দিন যে বংশে বাতি দিতেও, বিধানসভায় যে একদম বাতি দেবে, সিপিএম বা কংগ্রেসের বাতি দিত, বংশে বাতি দিতেও কেউ বিধায়ক হয়। নির্বাচনে কিন্তু বিজেপি সেই অর্থে তার অপোজিশনের জায়গা সব জায়গায় রাখতে পারলো না, বরং খানিকটা বামপন্থীরাই বিজেপিকে পিছনে ফেলে উঠে আসার একটা রেজাল্ট, আমি ফলাফলের নিরিখে বলছি। অ্যাকচুয়ালি আপনি যাই করুন, রায় দেবে তো মানুষ। সেই মানুষ আমি কি ভাবছি পার্সোনালি, সেটা তো ইম্যাটেরিয়াল, মানুষ কি ভাবছে সেটাই বড় ব্যাপার। সেই দিক দিয়ে আমার মনে হয়েছে যে আবার কিন্তু কোথাও একটা সিপিএম বামপন্থীর একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সুতরাং সামনে আবার পঞ্চায়েত নির্বাচন আছে। আসলে এক একটা ভোট এক একটা প্রেক্ষিতে হয়। বিজেপির স্থানীয় লেভেলে বিজেপির অ্যাকচুয়ালি অর্গানাইজেশন কিছু নেই, ভারতীয় জনতা পার্টির সংগঠন বলে কিছু নেই। এটা একটা হাওয়াই পার্টি, হাওয়ায় আসে হাওয়ায় যায়, হাওয়া থাকলে হবে, না থাকলে হবে না, হাওয়ায় কিছু মানুষ ভোট দিয়ে দেয়, মানে হাওয়া। আপনি একটা বিধানসভায় একটা লোক, ধরুন কিছু লোক বিজেপিতে ভোট দিয়েছে, সে আপনি আমার অশোকনগর বিধানসভাতে কিছু লোক বিজেপিতে ভোট দিয়েছে, বা লোকসভাতেও কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু একটা লোকের যদি হসপিটালে ভর্তির দরকার হয়, কোনো বিজেপির নেতা, ওই যে মন্ডল গন্ডগোল কি সব কমিটি বলে, তার কোনো একটা লোককে পাবে। একটা অক্সিজেন সিলিন্ডার, এক বোতল ব্লাড, থানায় একটা প্রবলেম, এই অফিসে প্রবলেম, কোনো লোক পাবে না। সারা বছর সার্ভিস ভালো খারাপ দিচ্ছে কে? তৃণমূল। কিন্তু ভোট আসলে এইসব অনেক কিছু পার্টি আপনি বেরিয়ে পড়ে, এবার হাতে চিহ্ন নিয়ে বেরিয়েছে, এক এক পার্টি চলে আসে। বিজেপিও সেরকম না, হাওয়া তোলবার চেষ্টা, অর্গানাইজেশন। সেই দিক দিয়ে যদি আপনি বলেন, তাহলে আমি বলবো যে আপনি প্রায় প্রত্যেক বুথে একজন না একজন বামপন্থী কর্মী পাবেন, কিছু না থাকলেও আপনি বামপন্থী, কিন্তু বিজেপি পাবেন না। বিজেপি হচ্ছে হাওয়া। স্বাভাবিকভাবেই এখন সবাই ক্ষয়িষ্ণু মতো হয়েছে, তাতে করে আমরা উন্নাসিক হইনি, আমরা আরো বিনয়ী হয়েছি। তৃণমূল কংগ্রেস, আমরা বুঝেছি যে সমাজের বৃহত্তর মানুষ আমাদেরকে সমর্থন করছে, আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, আমাদের দায়িত্ব বেড়ে গেছে, তাদেরকেও আমাদের ভুক্ত করতে হবে, আমাদের করে নিতে হবে, তাদের মতামত শুনতে হবে, তারাও মানুষ, এই কথা আমরাও ভাবতে শুরু করেছি। এরপর যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে, আপনার কি মনে হয় ব্যক্তিগতভাবে যে আপনার প্রতিপক্ষ হিসেবে একজন বিজেপি কর্মী না একজন সিপিএম কর্মী, কার সাথে লড়াইটা আপনার সব থেকে বেশি কঠিন হয়ে উঠবে? না, এইটা দেখুন, রাজনীতির ময়দানে প্রতিপক্ষ শক্তিশালী, আশা করব শক্তিশালী প্রতিপক্ষ হলে তবে টরে টক্কা বলে একটা শব্দ যায়, কিন্তু দুর্বল প্রতিপক্ষ নিয়ে তো লড়াই করা যায় না। সিপিএম কখনো কখনো দুই একটা বুলি ছাড়ে, সেটা ঘরের মধ্যে বসে ছাড়ে, ময়দানে কোনো মুভমেন্ট আন্দোলন কিছু নেই, অনেক বড় বড় কথা।
তো তাদেরকেও বলবো যে মানুষের স্বার্থে থাকবার চেষ্টা করুন, দেখুন। আর আমাদের প্রতিপক্ষ যারা, আমাদের তো তাদের প্রতি রাজনৈতিক মোকাবিলা করতে হবে, রাজনৈতিক বিরোধিতা, রাজনৈতিক মোকাবিলা করতে হবে। আমাদের লক্ষ্য, আমরা বাংলার মানুষ আমাদেরকে 1 নম্বরে রেখেছে, আমরা যুগ যুগ ধরে ওই 1 নম্বর জায়গায় থাকতে চাই। আমাদের বিরোধী কে থাকেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা, মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমরা 1 নম্বরে আছি। মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া নিয়ে সেই 1 নম্বরটায় থাকাটাই আমাদের কাছে, অন্য কিছু না। আচ্ছা, তো এরপর আমি অন্য আরেকটি বিষয়ে যাব। আমরা দেখেছি যে আপনি এই রিসেন্টলি আপনি মাধ্যমিককে যারা উত্তীর্ণ হয়েছেন ভালোভাবে তাদের বাড়িতে গেছেন, এছাড়াও আপনি অনেকের বাড়িতে গেছেন যাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আপনি ব্যক্তিগতভাবে তাদের বাড়িতে উপস্থিত হয়েছেন। কিন্তু সারা রাজ্য জুড়ে আমরা ছবিটা দেখছি যে এসএসসি টেট না হওয়ার জন্য বা সেখানে বিভিন্ন রকম দুর্নীতির কথা উঠে আসছে, সেখানে দেখছি বহু মানুষ আজকে রাস্তায়। তো সেক্ষেত্রে কি কোথাও কি গিয়ে মনে হয়েছে যে হয়তো এটা হয়তো রাজ্য সরকার থেকে, সরকার পক্ষ থেকে এটা হয়তো কোনো রকমভাবে সুরাহা যদি মিলতো তাহলে তাদের ভালো হতো? না দেখুন, এখন সব সমস্যার সমাধান তো আমি করতে পারবো না। ব্যক্তি বিধায়ক হিসেবে আমারও সীমাবদ্ধতা আছে, ক্ষমতার আমার সীমাবদ্ধতা আছে, এবং যে বিষয়গুলো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার দেখে ফেডারেল স্ট্রাকচারে, সেগুলো তারাই দেখবেন, এটাই স্বাভাবিক। আমি একজন সিঙ্গেল জনপ্রতিনিধি হিসেবে আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে যারা দুস্থ মেধাবী ছাত্রছাত্রী আছে, যারা কৃতি সন্তান, কৃতিত্ব রেখেছে, ছাপ রেখেছে, যারা ভালো সাইন করেছে, তাদেরকে উৎসাহিত করাই আমার কাজ। আমি সকলের বাড়ি গেছি, 2-1 দুস্থ আছে তাদেরকে আমি বলেছি পড়াশোনার খরচ আমার, আমি বিধায়কের পয়সা থেকে তাদেরকে পড়াবো, এটাই আমার ব্যাপার। আর সেকেন্ডারি আপনি যেটা বললেন যে নিয়োগ হচ্ছে না, আইন আছে, এটা আপনারা জানেন যে অনেক ক্ষেত্রেই অনেক রকমের লিটিগেশন থাকে, আইন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই সমস্ত বিচারাধীন বিষয় থাকে। বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য না করাই না, সুতরাং আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে আছি। বর্তমানে আমরা দেখছি যে পেট্রো পণ্যের দাম বা যে কোনো জরুরি জিনিসপত্রের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বারবার রাস্তায় নেমেছে এবং গত কয়েকদিন আগে একটা বৃহৎ একটা কর্মসূচি হচ্ছে সারা রাজ্য জুড়ে। তো সেক্ষেত্রে বিরোধী দল বিজেপি বলছে যে না, এখানে রাজ্য সরকারেরও বিভিন্ন রকম দোষের কথা তারা তুলে ধরছে। তো সেক্ষেত্রে আপনি কি বলতে চান? আপনিও একটা মিছিল, অনেক মিছিলে আপনি সামনের মুখ ছিলেন, তো সেক্ষেত্রে আপনি কি বলতে চান? না দেখুন, রান্নার গ্যাসের দাম বেড়েছে 420 টাকা থেকে এখন 1075 টাকা। রাজ্য সরকারের কি করা হচ্ছে? কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে। পেট্রোল ডিজেল কেন্দ্রীয় সরকার কন্ট্রোল করে। স্টেট গভর্নমেন্টের শেষ মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা কম দিয়েছে, কিন্তু তাতেও রিলিফ হচ্ছে না। আমাদের ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলোতে পেট্রোল ডিজেলের দাম এত অগ্নিমূল্য নয় যতটা আমাদের এখানে অগ্নিমূল্য। বিজেপি দেশে একটা হাহাকার আনতে চাইছে, শ্রীলঙ্কার এটা হাহাকার আনতে চাইছে, এবং যেদিকে ভারতবর্ষ এগোচ্ছে তাতে গৃহযুদ্ধ মারতে পারে। সুতরাং আমাদের সকলকে সেই ব্যাপারে ভাবনা চিন্তা করা দরকার। বাজারে আগুন লেগে গেছে। পেট্রোল ডিজেল এমন একটা জিনিস যার দাম বাড়লে ছুঁচ থেকে জাহাজ সব জিনিসের দাম, সমস্ত আপনার রান্নার গ্যাসে, রান্নাঘরে আগুন লেগে গেছে, রান্নার দাম। উল্টো দিকে কেন্দ্রীয় সরকার একটা আইন আছে, মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প। এটা কিন্তু অ্যাক্ট, মানে আইন, এটা নরেন্দ্র মোদী করেনি। বিজেপির যে গভর্নমেন্ট তৈরি হয়েছে সেই গভর্নমেন্টের আগের গভর্নমেন্ট এটা পার্লামেন্টে পাশ করে আইন প্রণয়ন করে গেছেন। ইট ইজ দ্য অ্যাক্ট। গরিব মানুষ কাজ চাইলে 365 দিনের মধ্যে মিনিমাম 100 দিন তাকে কাজ দিতে হবে সারা ভারতবর্ষ, এবং সেই কাজের পেমেন্ট 15 দিনের মধ্যে করতে হবে। দ্যাট ইজ দ্য অ্যাক্ট। হতে পারে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছে, কিন্তু আপনারা তো আইন মানবেন।
নরেন্দ্র মোদী এত উন্নাসিক, এত দাম্ভিক সরকার যে বাংলায় যেহেতু বিজেপিকে মানুষ সমর্থন করেনি, সেই গায়ের ঝাল মেটানোর জন্য তিনি গত 6 মাস গরিব মানুষের ভাতে মারবার ব্যবস্থা করছেন। 6 মাস ধরে টাকা দিচ্ছেন, হাজার হাজার কোটি টাকা। এই তো পুলক রায় কালকে বলছিল বোধহয় 8,000 না 10,000 কোটি টাকা পাওয়া যাবে শুধু এনআরইজিএস, নারেগা। কার সাথে করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তার জব কার্ড নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তার জব কার্ড নেই, নারায়ণ গোস্বামীর নামে তার জব কার্ড নেই, জ্যোতিপ্রিয় মল্লিকের নামে তার জব কার্ড নেই। পাবে গিয়ে পাড়ার রাম সেন, যারা মাটি কাটার কাজ করে। সবকা সাথ সবকা বিকাশ, কার বিকাশ হলো আমি তো জানি। বিকাশটা কার? এই তো অমিত শাহ ছেড়ে জয় শাহ বিকাশ হলো শুধু চোখের সামনে দেখলাম। সাধারণ মানুষের তো বিকাশ হতে হবে। সাধারণ মানুষ আরো পিছিয়ে গেছে। আপনি ডলারের দাম দেখেছেন, হু করে বেড়ে গেছে, টাকার দাম পড়ছে। এখন ইন্ডিয়ান কারেন্সি আর বাংলার কারেন্সি এক, ইন্ডিয়ান কারেন্সি আর বাংলাদেশের কারেন্সি এক। ছোটবেলায় শুনতাম যে ইন্ডিয়ার 50 টাকা মানে ভারতবর্ষের, এই ইন্ডিয়ার 50 টাকা মানে বাংলাদেশের 100 টাকা। এখন প্রায় বোধহয় আমাদের 97 টাকা আর ওদের 100 টাকা, মানে বাংলাদেশের টাকা আর আমাদের টাকা ভ্যালু ইকুইভ্যালেন্ট প্রায় হয়ে গেছে। তার মানে অর্থনৈতিক মান ভারতবর্ষের কত কমছে। 75 বছরের মধ্যে নাকি এরকম হাল হয়নি। রেপো রেট রিজার্ভ ব্যাংক কমিয়ে দিয়েছে। তো অর্থনীতি, ভারতবর্ষের মূল অর্থনীতি, সেই অর্থনীতি অবস্থা যে বেহাল, শেয়ার বাজারে ধস নামছে, শেয়ার উঠছে না। এলআইসি বিক্রি করে দিয়েছে বা প্রাইভেটাইজেশন হয়ে গেছে, সেখানে ধস নেমে গেছে, বেহাল করছে। অর্থাৎ ভারতবর্ষের একজন সুস্থ নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের চাওয়া উচিত, এই সব সরকারটা যদি রাত পোয়ালে চলে যায়, এই যে রাত আসছে, রাত পোয়ালে যদি সরকার চলে যায়, এর থেকে ভালো আর কিছু হতে পারে। তা পরবর্তীকালে মানে এই গোটা যে 5টা বছর, সেই গোটা 5টা বছর একজন বিধায়ক হিসেবে আপনার বিধানসভায় আপনার পরবর্তী কর্মসূচিগুলি কি? প্রথমে হচ্ছে গ্রামীণ রাস্তাঘাটগুলোকে আমি ঠিক করব। গ্রামীণ ক্ষেত্রে অনেক কবরস্থান আছে যেগুলো অরক্ষিত থাকে, সেগুলোকে ঠিক করব। অশোকনগরে 14 নম্বর ওয়ার্ডে যে আমাদের অশোকনগর আবাল সিদ্ধি রাস্তার পাশে পৌরসভায় যে একটা বড় শ্মশান আছে, সেটা ইলেকট্রিক চুল্লি করব। এবং আমার ধারণা এটা জুন মাসের মধ্যে ইলেকট্রিক চুল্লির টাকা 2,62,00,000 টাকা পেয়ে যাবো। আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আমাদেরকে দেবে। এটা বহু কষ্ট করে আমি ব্যবস্থা করছি, মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি, এটা পেয়ে যাবো। এবং অশোকনগর, ওই যে বললাম একটু আগে যে বিধান রায়ের স্বপ্নের যে শহর, সেই শহরকে আরো কত সুন্দর করা যায়। এখানকার ড্রেনেজ, রাস্তা, পয়প্রণালী সুন্দর করে সাজানো, পড়াশুনোর মান। এবং আমি আপনাদের মাধ্যমে আরও একটা কথা বলি, এটা একটা খুব শিগগিরই পোর্টাল বেরোচ্ছে। এমনি আমার বিধায়কের অফিস থেকে যেগুলো সরকারি নয়, ব্যক্তিগত আমার বিধায়কের উদ্যোগ, মানে এখানে কোনো গভর্নমেন্টের পয়সা খরচ হয় না, খরচ করি না, আমার ব্যক্তিগত পয়সা থেকে আমি ফ্রি অক্সিজেন সার্ভিস আমার অফিস থেকে দেওয়া। কারোর যদি কখনো অক্সিজেনের দরকার হয়, আমার অফিসে গেলে অফিস দিয়ে এটা 24 ঘন্টা দিবারাত্র সার্ভিস ফ্রি। আপনার রুগীর বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্স এই সিলিন্ডার পৌঁছে দেবে। কোনো প্রতিবন্ধীর যদি হুইল চেয়ার, ট্রাইসাইকেল দরকার হয়, প্রতিবন্ধী, ইকোনমিক্যালি উইকার, অর্থনৈতিকভাবে দুর্বল, আমার অফিসের সাথে যোগাযোগ করলে আমরা এখানে ফ্রি দিই। কালকে একটা 22 নম্বর ওয়ার্ডে দিলাম। এছাড়াও আমি ফ্রি কোচিং সেন্টার খুলতে চলেছি ভরসা একাডেমির নামে। আমি আগে যখন অশোকনগরের বিধায়ক ছিলাম না, তখন বারাসাতেও এই কোচিং সেন্টার আমি চালিয়েছি। 2023 আমি শুরু করলাম জাস্ট। 2023 সালে যারা মাধ্যমিক দেবে এবং 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে, তাদের এখানে পড়ানো হবে। যারা দুস্থ মেধাবী, এন্টার অশোকনগর বিধানসভা, কি শহর কি গ্রাম,
যারা অভিজ্ঞ শিক্ষক তারা পড়াবেন। এখানে বিভিন্ন টাইপের পড়ানো হবে, সব সাবজেক্টগুলো থাকবে। এটা বিনা পয়সায়, সম্পূর্ণ অবৈতনিক, সম্পূর্ণ অবৈতনিক। সুতরাং এই একটা সুযোগ। আগামী দিনে চাকরির ক্ষেত্রে পরীক্ষারও ফ্রি কোচিং সেন্টার বিধায়কের উদ্যোগে আমি করতে পারি কিনা সেটাও আমার পরিকল্পনার মধ্যে রয়েছে। সময় যেহেতু অনেকটাই কমে এসেছে, তো আমি চলে যাব একটু শেষের দিকে, একটু ব্যক্তিগত প্রশ্ন করব। আমি নারায়ণবাবু আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনার এই রাজনৈতিক জীবনটা শুরু কিভাবে, আর কোন অনুপ্রেরণায় আপনি আপনার রাজনৈতিক জীবন আপনি শুরু করেছিলেন? না, এই প্রশ্নে প্রথমে বলি, আমার বাড়ি গ্রামে, বসিরহাট সাব ডিভিশনের স্বরূপনগর ব্লক, একদম প্রান্তিক গ্রামে আমি থাকতাম। আমার ওখানেই জন্ম, ওখান থেকে বেড়ে ওঠা। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ওখানে। পরবর্তীকালে হাবড়া চৈতন্য কলেজ থেকে আমি গ্রাজুয়েশন করি, ওখানে থেকে, গ্রামের বাড়িতে থেকে। কিন্তু আমার যেটা ছিল যে আমার বাপ 14 পুরুষ কংগ্রেস করত, আবার মামার বাড়ি কংগ্রেস করত। তো আমার যে জ্যাঠামশাই ছিলেন তিনি কখনো ব্লক কংগ্রেসের সভাপতি হতেন, কখনো আমার নিজের নিজের জ্যাঠামশাই ব্লক প্রেসিডেন্ট থাকতেন, না হলে নিজের মামা ব্লক প্রেসিডেন্ট হতেন কংগ্রেসে। তো এটা একটা রাজনৈতিক ঘরানাই বলতে পারে। ছোটবেলা থেকে জ্ঞান বুদ্ধি যখন হয়েছে তখন থেকে লোকজন পার্টি স্লোগান, গাই বছর জোড়া বলদ, এইসব ব্যাজ নিয়ে পাড়ার ছুটে ছুটে বেড়ানো, গ্রামে কংগ্রেসের মিটিং হলে যাওয়া, এটা সেই ছোটবেলা থেকে এরকম রাজনৈতিক পরিবারের মধ্যে বড় হওয়া, তার মধ্যে পড়াশুনো করা। তো এটা প্রথম থেকেই ছিল। পরে যখন আমি চৈতন্য কলেজে চলে আসি, সেখানে আমি খুব মিস করি রণা চক্রবর্তী। রণাদার হাত ধরেই ছাত্র পরিষদ করা। রণাদা আমার থেকে সিনিয়রই হবে। আমি ভোটে দাঁড়িয়ে প্রথমেই রণাদাদের বাড়ি চলে গিয়েছিলাম, রণাদার দিদিদের সাথে কথা বলেছি। রণাদার জন্মদিন, মৃত্যুদিনে আমি মালা দিয়ে আসি। ছাত্র রাজনীতি থেকে শুরু। পরবর্তীকালে 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুব কংগ্রেস করতে আসা। আমাদের জেলার লিডার ছিল বারাসাতের এমএলএ বিধায়ক গোপাল মুখার্জি, তার সঙ্গে ঠিক পড়া, সঙ্গে আরও অনেক অন্যরা ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক ছিল। পরে তখন যুব কংগ্রেস, 98 সালের প্রথম দিনই মমতা ব্যানার্জি তৃণমূল, আমিও তৃণমূল। এই করে মমতা ব্যানার্জির সঙ্গে আস্তে আস্তে বসিরহাট সাব ডিভিশনের পলিটিক্স, পরে জেলার পলিটিক্স। তারপরে আমি বারাসাতে চলে আসি। বারাসাতে আমার সংসার জীবন, বাচ্চা আছে এখানে পড়ে। এরপরে বৃহত্তর জেলা পলিটিক্স, তারপরে ঘুরতে ঘুরতে এখন অশোকনগরে দিতে। আপনাকে অনেক অনেক অভিনন্দন নারায়ণবাবু। এবার আমি শেষ একটাই প্রশ্ন করব, সেটা হচ্ছে যে পরবর্তীকালে অনেক ছেলে মেয়েরা আছে যারা রাজনীতিতে আসবে বা আসতে চলেছে, বা হয়তো অনেকে এসেও গেছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে কিভাবে রাজনীতি করা উচিত, বা আপনার জীবনের কিছু অভিজ্ঞতা থেকে যদি আপনি তাদের জন্য কিছু বলেন? না, আমার ওখানে অশোকনগরে একটা সোশ্যাল মিডিয়ার গ্রুপ আছে। এই ইয়াং ছেলে পেলে, পড়াশুনো জানা, রীতিমতো কেউ MBA, কেউ মাস্টার পড়া ছেলে মেয়ে, তারা সোশ্যাল মিডিয়া করে। গতকালকে মিটিং ছিল, তো আমি তাদেরকে বলেছি যে যেটা আমার আবেদন, সবার তো পরিবারের অর্থনৈতিক ক্ষমতা, সক্ষমতা একরকমের থাকে না। রাজনীতি করা এটা ঠিক যে বাড়ির খেয়ে বোনের মহিষ তারা। আমার মাই আমাকে বলতো যে বাড়ির খেয়ে বোনের মহিষ তারা কাজ করিস। তো মায়ের এরকম বলে, কিন্তু আদর্শ তো টানে, একটা কোথাও টান। সুতরাং যারা, আমি মনে করি যে এটা কখনো কখনো আমার মাথায় এসেছে যে যারা ভালো স্টুডেন্ট তাদেরও কিন্তু পলিটিক্সে আসতে হবে। সমাজের প্রয়োজন, সমাজে আপনি দুটো জিনিস দেখবেন। একটা ছেলে, সে কেরিয়ার তৈরি করেছে, সে কেরিয়ার তৈরি করে আমেরিকায় চলে গেছে, মোটা টাকা মাইনে পায়, আমেরিকাতেই সেটেল, বাবা মা এখানে বুদ্ধ বাবা মা পড়ে আছে। একটা ছেলে, সেই ছেলে ইন্টেলিজেন্ট, ব্রিলিয়েন্ট, খুব সাউন্ড, প্রতিষ্ঠিত, সে আমেরিকায় পড়ে। আর একটা সমমর্যাদার ছেলে, ইকুইভ্যালেন্ট ট্যালেন্ট, ব্রেইন, ইন্টেলিজেন্সি, সেও প্রতিষ্ঠিত, কিন্তু সে বিদেশে যায়নি, সে অশোকনগরে পড়ে বৃদ্ধ বাবা মাকেও দেখছে, আর একটা হয়তো চাকরি বাকরি ঠিক আছে।
তার মানে মাটির প্রতি তার একটা দায়বদ্ধতা আছে, তার একটা টান আছে। আমি এই দ্বিতীয়টার পক্ষে। সবসময় কেরিয়ার মানে আমি কত ভালো করতে পারবো, সুতরাং পরিবারের আর লোকের দায়িত্ব আমার নেই, পাড়ার আর 5 জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের দায়িত্ব আমার নেই, আমি আমারটা পেয়ে যাবো, এইটা মনে হয় ঠিক নয়। এই আত্মকেন্দ্রিকতা থেকে কোথাও বেরিয়ে আসতে হবে। আমি এটা বলছি না যে কেউ যেন বাইরে না যায়, আমি এটা বলছি আমার খুব কষ্ট হয়েছে। আমি আমার জন্মদিনে আমি দত্তপুকুরের এখানে বৃদ্ধাশ্রমে যাই, সেখানে বৃদ্ধা এমন আছে, তারা অশোকনগরই বাড়ি, স্বামী স্ত্রী দুজনে চাকরি করতেন, বড় বড় মানে ফার্স্ট ক্লাস অফিসার। তাদের একটাই মাত্র সন্তান বের করে দিয়েছে এবং সে এখন বাইরে থাকে, বাবা মাকে দেখে। মনে হয় এটা সুস্থ সমাজ নয়। সেই জন্যেই আরও দায়িত্বশীল ছাত্রছাত্রী যারা পড়াশোনায় ভালো, মেধাবী, আগামী দিনে এই রাজনীতিকে নিয়ন্ত্রণ করবার জন্য, রাজনীতি যাতে সৎ স্বচ্ছভাবে আরো জনমুখী, আরো সৃজনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি যাতে পথ দেখাতে পারে, রাজনীতিকে যাতে এরা পথ দেখাতে পারে, তার জন্য এই সমস্ত মেধাবী ছাত্রছাত্রী রাজনীতিতে আসা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে নারায়ণবাবু, আপনার এত ব্যস্ত একটা শিডিউল থেকে আমাদেরকে আপনি সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন নারায়ণ গোস্বামীর বক্তব্য। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি তার বিভিন্ন নিজস্ব ব্যক্তিগত মতামত রাখলেন আপনাদের সামনে। আজকে এই পর্যন্তই। আপনারা দেখছেন এভিএন বাংলা, আমরা রং ছাড়াই রঙিন। SD टाइल्स हम अशोकनगर में सबसे लोकप्रिय टाइल्स की दुकान है। SD टाइल्स के हर डिजाइन के पीछे स्टाइल और एस्थेटिक के लिए कंज्यूमर की रैपिड ग्रोइंग एपेटाइट है। SD टाइल्स क्वालिटी, सर्विस और इनोवेटिव आइडिया का दूसरा नाम है। हमारे पास दीवार और फर्श की टाइलों में 160 प्लस टाइल्स विकल्प हैं। ये टाइलें कलर और टेक्सचर की एक वाइड रेंज में आती हैं, जो बाथरूम, लिविंग रूम, स्टडी रूम, कॉरिडोर और किचन के लिए परफेक्ट है। अधिक जानकारी के लिए कृपया संपर्क करें 8585084019।